নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা তো জানো আমি ভেলোরে আছি, আর আজকের আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ডেট। আজকে যাচ্ছি ডাক্তার দেখাতে। আমি আর গৌতম সকাল সকাল স্নান টান করে রেডি। আর গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি যে ডক্টরকে মানে গাইনো ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, ডক্টর মীনাক্ষী কুমারী। উনি লিভে গেছেন। আমরা ট্রেনে মেসেজটা পাই যখন আমরা ট্রেন জার্নি করছিলাম। তো ওনার মানে পরিবর্তে অন্য কোনো ডক্টর হয়তো আজকের আমাকে দেখবেন কি কী হবে আমি কিছুই জানি না। মোটমাট আজকের আমার সকাল 9টার সময় এমআরও কাউন্টারে রিপোর্টিংয়ের টাইম আছে। তো কালকের আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখলাম, অনেক রকম চেঞ্জেস হয়েছে। যেহেতু 1 বছর পর এসেছি, দেখলাম গতবার ISSCC বিল্ডিংয়েই আমার এমআরও কাউন্টার ছিল। এবার এমআরও কাউন্টারটা চেঞ্জ হয়েছে, কি ওটি বেসমেন্ট 002 এরম কোনো একটা রুম দেখাচ্ছে, যেটা আমি জানি না। যেহেতু আমি আগে মাত্র 2বার এসেছি, সবটাই অজানা। যেটুকু জানতে পারি, যেটুকু মানে জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো এখন কি সেটা জানবো, রুমটা কোথায় আছে কি আছে। একটু আগেই বেরিয়ে যেতে হবে, এখন ঘড়ির কাঁটা 1টা বাজে। তো আমি আর গৌতম আস্তে আস্তে এগিয়ে যাবো মানে সিএমসির দিকে। আর যে হোটেলটা এখন আছি MS লজ, একদমই সিএমসির কাছে, মাত্র 2 মিনিটের রাস্তা। তো সুতরাং একটু একটু করে এগিয়ে যাই, এবং অনেক কিছু আজকে নতুন শেখার আছে। আর নতুন মীনাক্ষী কুমারীর পরিবর্তে কোন ডক্টর আমাকে দেখবে সেটারও জানার আছে। ডাক্তারটা কেমন সেটাও তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো চলো দেখতে থাকো, পাশে থেকো। সকালবেলা গান্ধী রোডটা যথারীতি অনেকটাই ফাঁকা থাকে। বেলা বাড়ার সাথে সাথে অটো আর মানুষের চাপ এতটাই বেড়ে যায়, এই রাস্তা দিয়ে হাঁটাই মুশকিল হয়ে যায়। ভিডিও আর করবো কি, আমার ফোনটার অবস্থাও আমার ঠিক শরীরের মতো যায় অবস্থা। এডিট করতে গিয়ে বুঝতে পারলাম এবার ফোনটা নিয়ে অনেক সমস্যায়ও পড়েছিলাম ভিডিও করার সময়। যাই হোক, তোমরা তোমার পাশে আছো, যেভাবে ভিডিও করব দেখে নেবে, আমি জানি। তো এখন মেন রাস্তাটা পেরিয়ে সিএমসির দিকে ঢুকছি। আর যেটা বলেছি, এখানে রাস্তায় না ভীষণ অটোর চাপ, রাস্তা পেরোনোটা যে কী মুশকিল সে যারা সিএমসিতে আসে তারাই জানে। গৌতমবাবু যথারীতি আগে আগে যাচ্ছে, আর আমি ভিডিও করতে করতে আস্তে আস্তে এগোচ্ছি। তো প্রত্যেকবার ইমার্জেন্সির উল্টো দিকে যে ISCC বিল্ডিং, সেই বিল্ডিংয়েই কিন্তু আমি গাইনো ডাক্তার দেখাতে গেছি, মানে গত যে 2বার এসেছি। কিন্তু এবার যেহেতু বললাম ওটি ব্লকটা আমাদের একটু খুঁজতে হবে। ইমার্জেন্সি এবং ISCC বিল্ডিংয়ের মাঝ বরাবর একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই হচ্ছে ওটি ব্লক। আর গতবার আমি এই ISCC বিল্ডিংয়েই কিন্তু ডাক্তার দেখিয়েছি। ISCC বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ছিল এমআরও কাউন্টার, সেইখান থেকে টোকেন এবং রুম নাম্বার নিয়ে আমাকে ফার্স্ট ফ্লোরে চলে যেতে হচ্ছিলো ডাক্তার দেখাবার জন্যে। আর এবার হচ্ছে এই গাড়িগুলো চলে যাচ্ছে যে রাস্তাটায়, এই রাস্তা বরাবর একটু এগিয়ে গেলেই হচ্ছে ওটি ব্লক। যেহেতু 1 বছর পর আসছি, নতুনভাবে হয়তো গাইনো সেটআপটা এখানেই হয়েছে, কিছুই জানি না, গেলেই বুঝতে পারবো। আর এরপর থেকে হয়তো ভিডিও করাটা খুব একটা সম্ভব হবে না। অলরেডি আমাকে যারা সিকিউরিটি দাদা আছে আমাকে ক্যামেরা নামিয়ে নিতে বলছে ইশারা করে। এখানে টাইমের আগে কিছুই হয় না, হাতে ব্যান্ড পরিয়ে দিয়েছে, আমি এখন ওয়েট করছি, টাইম অনুযায়ী সবটাই হবে। চলে এসেছি বেসমেন্টে, ভীষণ ঠান্ডা, জাস্ট হাড় কাঁপুনি ঠান্ডা ছিল বেসমেন্টে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। ভেবেছিলাম আজকে ভিডিওর মাধ্যমে অনেক কিছু তোমাদের শেয়ার করব, কিন্তু কিছুই হলো না। পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমার মন মানসিকতা সেটা ছিল না যে তোমাদেরকে ভিডিও করি বা আরও কিছু দেখাই। তো তোমরা তো জানো না, গত বছর আমার মেরিনা ইনসেশন হয়েছিল। মেরিনা ইনসেশনের এটা চেক আপ ছিল আমার। তাও বলতে পারো এই চেক আপটা গৌতমের জন্য জোর করে আমার আসা। আমার তো ইচ্ছাই ছিল না, আমি ভেবেছিলাম 5 বছর পর আসবো, এসে মেরিনা ইনসেশনটা খুলে যাব। তার মাঝখানে হার্নিয়াও ধরা পড়ে, তার জন্য আরও বিশেষ করে আসা। মানে কী যে ভাগ্যচক্রে আমি এসেছি। মানে প্রথমে হার্নিয়া জানতে পেরে ভীষণ খারাপ লাগছিল, কিন্তু আজ হার্নিয়া আমাকে আরেকটা রোগের হাত থেকে বাঁচিয়ে দিল। তো এইখানে এসে প্রথমে আমি যেটা বলছিলাম, আমার মীনাক্ষী কুমারী যেহেতু দেখার কথা ছিল, লিভে গেছিলেন, কিন্তু ম্যামের ক্যান্সেল হয়ে গেছিলো। তো প্রথমে আমি যেতে ওনারই জুনিয়র একটা ডক্টর আমাকে দেখেন, এবং আমার চেক আপ অলমোস্ট সব দেখে বললো যে মেরিনা একদম ঠিক আছে, সব ঠিক, পারফেক্ট, খুবই ভালো। কিন্তু গত বছর মেরিনা ইনসেশন করার দিন আমার একটা বায়োপসি হয়েছিল এবং একটা আলট্রাসোনোগ্রাফি হয়েছিল, যেটা ওদের বাই পোস্ট করে পাঠাবার কথা ছিল। তার জন্য ওরা এক্সট্রা চার্জেসও নিয়েছিল, কিন্তু সেগুলো আর বাই পোস্ট করে পাঠায়নি। তো আজকের
ওই ডক্টর সেটা দেখতে থাকে, যে দেখে আমাকে জানায় যে বায়োপসি রিপোর্ট ঠিক আছে, এবং আমার একটা রাইট সাইড ওভারিতেও, আমার লেফট সাইড ওভারিতে যে সিস্ট ছিল তাকে এন্ডোমেট্রোসিস সিস্ট বলে, যার জন্যে মিলিনা ইনসেশন করা হয়েছে। এবং আমার রাইট সাইডেও সেই সময় একটা সিস্ট দেখা গেছিলো, এবং যে সিস্টটা ভালো নয়, ডার্ময়েড সিস্ট। এই ডার্ময়েড সিস্ট আমি ব্যাপারে সত্যি কিছু জানি না, আজকেরই জানলাম। তো সেই ক্ষেত্রে উনি সঙ্গে সঙ্গে বলেন, উনি মীনাক্ষী কুমারীকে ফোন করেন এবং মীনাক্ষী কুমারীকে বলেন যে আমার মিলিনা ইনসেশন ঠিক আছে, কিন্তু একটা স্ক্যান রিপোর্ট করতে দিচ্ছেন, এবং মীনাক্ষী কুমারীকে বলেন যেন ম্যাম এসে আমার রিপোর্টটা দেখেন। তো সেই অনুযায়ী আমি স্ক্যান করি, স্ক্যান ট্যান করে আমি রিপোর্ট নিয়ে মীনাক্ষী কুমারীকে দেখাই। এবং স্ক্যান করার সময় আমার কিছুটা আইডিয়া হয় যে মানে ওদের ভাষাগত একটা তো সমস্যা আছে, ওরা ওদের সাউথের ভাষায় কথা বলছিল, যে কিছু একটা হয়েছে যেটা আমার শরীরে একটা ডিফিকাল্ট কিছু ওরা দেখতে পাচ্ছে। এবং একটা বিশাল বড় ওই আলট্রাসোনোগ্রাফির ইয়েতে হাতে একটা সামারি লিখছিল। তো আমি জিজ্ঞাসাও করি, কিন্তু ওনারা বলেন যে না, যা দেখবে ডাক্তার দেখে বলবে, আমরা কিছু বলতে পারবো না। হ্যাঁ, তুমি আজকে ডাক্তার দেখালে ডাক্তার তোমাকে বলবে। তো আমি একটু শিওর হয়ে গেছিলাম, এতদিন যখন এই রোগ নিয়ে আমি ঘেঁটে বেড়াচ্ছি, আমার এইটুকু আইডিয়া আছেই। তো তারপর আমি ডক্টরকে দেখাই, এবং ডক্টর আমাকে বলেন মিলিনা একদম পারফেক্ট আছে, কিন্তু রাইট সাইড ওভারিতে আমার একটা নতুন করে সিস্ট দেখা যাচ্ছে, যার সাইজ অলরেডি 4 সেন্টিমিটার হয়ে গেছে। যে সিস্টটাকে ডার্ময়েড সিস্ট বলে, এবং যে সিস্টটাকে অপারেট করতে হবে আরেকটু বড় হলে। ডার্ময়েড সিস্ট ভালো নয় শরীরের পক্ষে, এবং সেই ক্ষেত্রে একটা রিস্ক, যেহেতু আমার শরীরে অপারেশন একটা রিস্কি ফ্যাক্টর, যার জন্যে গতবার আমার ওভারিতে সিস্ট থেকে মিলিনা ইনসেশন করা হয়েছিল, রাইট সাইড ওভারিতে সিস্ট থেকে। এবার রাইট সাইড বলছি, সরি লেফট সাইড, আবার রাইট সাইডের সিস্ট। মানে আবার ডাক্তারও বুঝতে পারছে না কি করবে। মানে আজকের আমি ডাক্তারকে এতটা অসহায় দেখেছি আমার সামনে, বলার মতো না। যখন বলেছে যে 4 মাস আমাকে মেডিসিন দিয়েছে, আমাকে ডিনোজেস, যে ওষুধটা আমি আগেও খাচ্ছিলাম, সেই ওষুধটা আমার 4 মাসের একটা মেডিসিন কোর্স দিয়ে দিয়েছে, পুরো 4 মাসের। এটা খেতে হবে যাতে সিস্টটা না বাড়ে। আর এই মেডিসিন খাওয়ার পরও যদি সিস্টটা বাড়ে, সেটা ক্ষেত্রে খুবই খারাপ শরীরের আমার। তো তখনই সঙ্গে সঙ্গে অপারেট করতে হবে, 4 মাস পর আমাকে আসতে হবে। এবং ম্যাডামকে আমি তো রিকোয়েস্ট করতে থাকি যে ম্যাডাম এই সিস্ট যাতে অপারেট না করতে, আমি মিলিনা ইনসেশন করে নিলাম, আবার সিস্ট সেটা আবার অপারেশন করতে হবে। আমার তো অপারেশন শুনেই আমার অপারেশন ফোবিয়া আছে, একটা ভয় আছে। আমার এত এত সার্জারি হয়েছে, তো আমি তো অপারেশন বেডেই তো মানে অসুস্থ হয়ে পড়বো। উল্টে ডাক্তার আমাকে বলছে যে তোমার যা মানে কেস হিস্ট্রি, পাস্ট যে মেডিকেল হিস্ট্রি রয়েছে, উপরন্ত তোমার এখন হার্নিয়া রয়েছে, তো সুতরাং হার্নিয়া যে সার্জারি করবে এবং আমি যে তোমার সিস সার্জারি করব, রিস্কটা আমাদের, তোমার থেকে বেশি টেনশনে আমরা দুজন থাকবো। মানে একটা ডাক্তার যখন এই কথা বলে, তখন তার উপর আমি আর কি বলবো। মানে ডাক্তারকে আমি আমার সামনে একটা বিনয়ী হিসাবে দেখেছি। মানে উনিই বুঝতে পারছেন না কি করবে। মানে ইচ্ছা নেই ওটি করার, কিন্তু ওটি করতে হবে, এবং সেটা টোটালি একটা রিক্সি ব্যাপার, মানে বলার মতো না। আর এইসব শোনার পর মন মানসিকতা কি কারোর ভালো থাকে? তারপরে মেয়ের ফোন, আমি যখন নিচে মেডিসিন নিই, তো মেয়ের গলা পেয়ে আমি সত্যিই ভেঙে পড়েছিলাম, খুব কান্নাকাটি করি, মেয়েকে ফোন রেখে দিতে বলি। তারপর থেকে একদমই আমার একদম ঠিক থাকে না, মানে অনবরত চোখে জল আসতে থাকে। হ্যাঁ, এটা যারই হবে, যার সাথে হয়, সেই জানে যে এই পরিস্থিতি কীভাবে মানুষকে কতটা ট্রমাটাইজ করে দেয়। তারপর আমি হোটেল রুমে এসে মানে ভীষণ কান্নাকাটি করি, ভীষণ কান্নাকাটি করতে করতে ঘুমিয়েই পড়েছিলাম। গৌতমও আর কী করবে, লোকটা তো আপ্রাণ চেষ্টা করছে, সেটা তোমরা জানো, কিন্তু বেচারা বারবার ফেলিওর হয়ে যাচ্ছে। বউয়ের যদি প্রত্যেকবার একটা নতুন নতুন রোগ তৈরি হয়, সে মানুষটা আর কী করতে পারে? সে তার সর্বস্ব দিয়ে, তার সময়, তার টাকা, তার সব কিছু আমাকে দিয়ে দিচ্ছে, তারপর আমি সুস্থ হতে পারছি না। নতুন নতুন রোগ আমার শরীরে কিভাবে উদ্ভব হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না যে এগুলো কিভাবে কি হচ্ছে। যাই হোক, আমি তো আমার মতো কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ি, গৌতমও ঘুমিয়ে পড়ে। সরি,
একটু আগে মেয়ে আমাকে ফোন করেছিল, মেয়ের সাথে কথা হয়। আমার মেয়ে এত স্ট্রং, বলার মতো না। আমার মেয়ে একটা কথা বলল, মা লড়তে হবে, অনেক কিছু করতে হবে, আমার জন্যে বাবার জন্যে তোমাকে লড়তে হবে, তুমি অনেক স্ট্রং মা, ভেঙে পড়লে হবে না। অনেক মানে যে করে হোক তোমাকে লড়ে এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হবে। আমি জানি তুমি অনেক বড় অনেক বড় বড় ওটি করেছো, ফাইট করে এসেছো, কিন্তু এবারও করতে হবে মা, ভেঙে পড়লে হবে না। এবং আমার 1 তারিখে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আমার হার্নিয়ার। মেয়ে এটাও বলে দিল যে 1 তারিখের জন্য নেগেটিভ ভেবে রাখো, যে ডাক্তার হয়তো আমাকে খারাপ বলবে। মনটা এখন থেকে শক্ত করে নাও মা, যা করতে হবে আমার আর পাপার জন্যে তোমাকে ফাইট করে ফিরতে হবে এবং ফাইট করতে হবে। তো ইভেন আমি একসময় মেয়েকে বলে ফেলি যে আমার জন্যে হয়তো তোর পড়াশোনায় ক্ষতি হবে, তুই হায়ার এডুকেশন করতে পারবি না, তোর অনেক স্বপ্ন সেগুলো পূরণ হবে না, সবটাই আমার জন্য, তোর বাবা সবটা টাকা আমার পিছনে নষ্ট করে দিচ্ছে। তো আমার ছোট্ট মেয়ে বলল, মা আমারটা আমাকে ভাবতে দাও, অনেক লোনের স্কিম আছে, আমি লোন নিয়ে পড়াশোনা করব, তুমি শুধু আমার জন্য সুস্থ হয়ে বাড়ি ফেরো, তুমি স্ট্রং থাকো, তুমি স্ট্রং থেকে টোটাল ব্যাপারটা স্ট্রংলি হ্যান্ডেল করো মা, আমার আর পাপার জন্য তোমাকে সুস্থ হতে হবে, ভালো হতে হবে। তো মেয়ের এই ধরনের কথা বলার পর মানে আর কি বলবো আমি, আমার আর ভাষা নেই। আমিও লড়তে লড়তে হাঁপিয়ে গেছি। খালি আমি বলি যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সত্যি সত্যি বলছি, প্রতিনিয়ত আমার দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। আমি বারবার ফাইট করে বাঁচতে চাইছি, বারবার ফাইট করে এইসব থেকে বেরিয়ে আসতে চাইছি, কেন কি জানি কি কারণ যে আমি পাচ্ছি না। যত এগোচ্ছি আমাকে টেনে ততটাই পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। রোগ আমাকে শেষ করে দিচ্ছে, আমার মেন্টালি স্ট্রেংথ ভেঙে দিচ্ছে। তো গৌতম বারবারও বলছে যে বাইরে গিয়ে একটু চাটা খাই চলো, আজ আমার কিচ্ছু ইচ্ছা করছে না। তোমাদেরকে একটু বলা দরকার ছিল, কারণ ওইভাবে ভিডিও করতে করতে এন্ড করে দিলাম। কেন কি কারণ, এই দূর দেশে কেউ নেই এখন আমাদের কাছে, আমার আর গৌতমের কাছে। আমরা ভীষণ নিরুপায় হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমাকে দেখে তো গৌতম ভেঙে যাচ্ছে, নিজেকে আমি অনেক স্ট্রং করার চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। হয়তো কাল থেকে আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজকের কোনো মতে নিজেকে আটকাতে পারছি না। কোন ওটিটা আগে করব বাঁচার জন্যে, হার্নিয়া না এই সিস্টের ওটি? টাকারও তো দরকার আছে বলো, কোথা থেকে এত গৌতম কি করে করবে, কি করে পারবে আমি জানি না। ওর তো মনের ছোর অনেক, বলছে সব ও নাকি করে দিতে পারবে, কিন্তু আমি অ্যাজ এ ওয়াইফ আমি তো জানি আমার বরের পকেটটা কতটা। তো সুতরাং সবটাই কি হবে না হবে, তোমরাও থাকো পাশে। জানি না এই পরিস্থিতি কবে কাটিয়ে উঠতে পারবো। তোমাদের সাপোর্ট তো সবসময়, তোমরা আমাকে সাপোর্ট করেছো এবং তোমাদের সাপোর্ট সবসময় আমার লাগবে, এবং এইভাবে আমার পাশে থেকো, মেন্টালি আমাকে একটু সাপোর্ট করো। আর এখন কিছু বলার পরিস্থিতিতে নেই, আবার পরে যদি ভালো লাগে তোমাদের সামনে আসবো। যেহেতু আমি বাইরে যাইনি, গৌতম চা নিয়ে চলে এসেছে। আর ঠিক মতো ঘুম হয়নি সারা রাত, আমাদের নতুন জায়গা, তার মধ্যে আজকে সারা দিন ডাক্তারখানায় কেটে গেছিলো। সেই আমরা 8টায় গেছি, আর হসপিটাল থেকে, ডাক্তারখানা বলছি ভুল, সিএমসি থেকে আমরা বেরিয়েছি প্রায় 2:30টে। 2:45 নাগাদ ভাত খেয়েছিলাম হোটেলে, ওই মানে কি জানো গৌতম, বাঙালি হোটেল বাঙালিতে আমরা ভাত খেয়েছিলাম 2:45 নাগাদ না গৌতম, হ্যাঁ পুরো 2:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। এটা কি এনেছো এটা? কি বিস্কিট এটা? যে মানুষটা নিজে উইক সে মানুষটা নিজে কাঁদছে, আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে, কি আর করবে। এখন চা এনেছে, চা আর বিস্কিট। আজকে সারাটা দিন আমাদের ভীষণ কষ্ট হয়েছে, মানে আমি নয়, ডাক্তার, স্ক্যানিং এইসবে নিয়ে দৌড়াদৌড়ি করেছি, আর ও বেচারা টেনশন নিয়ে একটা জায়গায় বসে কাটিয়েছে। টেনশন নিয়ে এক জায়গায় বসে কাটানোটাও কিন্তু মারাত্মক একটা মানে প্রেশার, মানসিক প্রেশার। তো যাই হোক, একটু চা খাই। রাতে কি খাবো এখনও ঠিক হয়নি, কারণ আমরা এখনও অবধি বাসনপত্র কিছু নিইনি। আজকের দিনটা গেলে কালকের থেকে একটু বাসনপত্র নেবো, রান্না করে খাবো। আজকে তো হোটেলে খেয়েছি, আজকের খাবারটা ভালো ছিল বলো,
আজকে ঠিকমতো মন দিয়ে আমি খেতে পারিনি, খুবই আজকের কিন্তু আজকের খাবারটা খুব ভালো ছিল। হোটেল বাঙালি বরাবরই খুব ভালো খাবার দাবার। হোটেল বাঙালিতে আমরা বরাবরই ওইখানেই খাই। হ্যাঁ, রেটটা বেশি, তো বরাবরই আমরা ওইখানে খাই। খুব গুছিয়ে খাবার দাবার দেয়, খুব মানে রান্না বা তরকারির টেস্টও খুব সুন্দর, চালটাও ভালো দেয়। একটু চা খেয়ে নিই। গৌতম রাতের খাবার নিয়ে এসেছে। এটা এটা তো সাম্বার বুঝতে পারছি। এটা কি? আমি একটু ফোনে কথা বলছিলাম, সবাই ফোন করছিল, যেহেতু অনেকেই জানে আজকের আমার ডাক্তার দেখাবার ছিল, তো সব ফোন করছিল। এর মধ্যে গৌতম খাবার এনেছে, কি নিচে রাখো। ও, এই লাচ্ছা পরোটা, এই পরোটাটা এখানে খুব টেস্টি হয়। আর এইখানে এনেছে এইখানকার চিকেন, ফেমাস। এই চিকেনটাও ভীষণ একটা স্পাইসি চিকেন, ড্রাই থাকে, ওদের একটা ওই সিক্রেট মশলা থাকে, সেই মশলা দিয়ে করে। আর তার সাথে প্রথম সাম্বার দিয়ে এটা খাবে। আমি একদমই ভুল ছিলাম, যেহেতু কালারটা দেখে আমার মনে হয়েছিল সাম্বার, একদমই সাম্বার ছিল না এটা। আর এখানে তো পরোটা, ভাত, কচুরি সবার সাথে ওরা সাম্বার খেয়ে নেয়। আর গৌতম, এটা একটা তরকারি ছিল, গৌতম টেস্ট করে দেখলো। কীভাবে টেস্ট করলো, একটু চামচ নিয়ে তো টেস্ট করে, তো টেস্ট করে বললো যে তরকারিটা ভালোই। এবং তরকারিটা সত্যিই ভালো ছিল, একদম ভেজ কারি ছিল একটা, মানে একটু তার মধ্যে কাবলি চানা দেওয়া ছিল, খুব টেস্টি ছিল তরকারিটা। আবার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু আমি না খেলে গৌতমবাবু খাবেই না। আর দুপুরবেলা একদমই খাওয়া হয়নি দুজনের, আমি তো একদমই খাইনি, গৌতমও ঠিক মতো খায়নি ডাক্তারের মুখে ওইসব শুনে। তো আজকে চলো এখানে ব্লগটা এন্ড করলাম, চলো বাই।